আজকের বিশেষ সংবাদটা শুনেছ সমক? সমুখ আমার দিকে অবাক দৃষ্টিতে প্রথমে তাকায়, তারপর আবারও জানলা দিয়ে বাইরের মেঘাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে বলে, কি সংবাদ? আমি সামান্য উৎগ্রীব হয়ে বলি, 12 বছরের মধ্যে এই কলকাতা সহ বহু শহর সমুদ্রের জলের তলায় চলে যাবে হে ভায়া। এমনটাই বলেছেন বিজ্ঞানীরা। সমুখ হেসে বলে, কাল কি করবে সেটা তুমি জানো? আমি অবাক হয়ে বলি, এরকম কেন বলছো হে? এবার সে টুস্কিতে সিগারেটটা বাইরে ছুঁড়ে ফেলে বলে, আজ থেকে 5-6 বছর আগেও এই বাংলায় কালবৈশাখী নামে একটা জিনিস ছিল। যেদিন খুব গরম পড়তো সেদিন বিকালের পর ঘন মেঘ করে ঝড় বৃষ্টি হতো, কিন্তু এখন সেসব অতীত। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে সমক। কিন্তু সমুখ আমার কথা থামিয়ে বলে, কিন্তু আজ মেঘ করেছে সেটা ঘূর্ণাবর্তের জেরে, এটা কোনো কালবৈশাখীর মেঘ নয় হে পৃথ্বী। সমুখ আরও কিছু বলতে যাচ্ছিল বটে, কিন্তু তারই মধ্যে বাইরে ঝড় উঠে যায়। তাই সমুখ সেদিকে কিছুক্ষণ উপভোগ করে জানলা বন্ধ করে আমার সামনে চেয়ারে এসে বসে। আমি এবার বলি, সত্যি সমক, আমাদের ছোটবেলার জীবন কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তুমি কি বলো? সমুখ ঈষৎ হেসে বলে, এটা কিন্তু তোমার একদম ভুল কথা হে পৃথ্বী। ভুল কথা? হুম, কেন এরকম বলছো কেন? দেখো, আমি মনে করি জীবনের প্রতিটা অধ্যায়ই সুন্দর, তবে দরজার কলিং বেলের আওয়াজে সমুখের কথা থামাতে হলো। সমুখ আমার দিকে ফিরে একবার দেখে, তারপর বলে, এত ঝড় বৃষ্টিতে কি এলো হে পৃথ্বী? আবার দেখবে নাকি? আমি কোনো কথা না বলে দরজা খুলতে চলে যাই। দরজা খুলতে দেখি এক ষাটোর্ধ্ব ভদ্রলোক ছাতা মাথায় করে দাঁড়িয়ে আছেন। তার পরনে প্যান্ট শার্ট, চোখে কালো ফ্রেমের চশমা, আর মাথার চুল উস্কো হুস্কো। আমাকে দেখতে পেয়ে ভদ্রলোক বলেন, নমস্কার, আমার নাম ঋষিকেশ লাহিড়ী। সমকবাবু। আমি ঋষিকেশ বাবুকে নমস্কার জানিয়ে ঘরের মধ্যে নিয়ে আসি। ভদ্রলোকের ছাতাটা সমক বালতির মধ্যে রাখতে বলে তার উল্টো দিকে চেয়ারে বসতে বলেন। ঋষিকেশবাবু তার পকেট থেকে রুমাল বার করে প্রথমে চশমা, তারপর মাথাটা মুছে চেয়ারে বসেন। তারপর সমকের দিকে ফিরে বলেন, সমকবাবু, আমাকে প্রথমেই বলি ক্ষমা করবে। আমরা দুজন ওনার কথা শুনে কিছুটা অবাক হয়ে যাই। সমক এবার জিজ্ঞাসা করে, কিসের জন্য ক্ষমা চাইছেন ঋষিকেশবাবু? ভদ্রলোক হেসে বলেন, ছোটবেলায় বহুবার না বলে আত্মীয়র বাড়ি চলে যেতাম, আর তাতে তারা যে খুব একটা খুশি হতো তা বলা চলে না। তাই আপনাকেও তো এখানে না বলে চলে এসেছি সমকবাবু। তাই প্রথমত, আমিও আপনার আত্মীয় নই ঋষিকেশবাবু, আর দ্বিতীয়ত আমার কাছে প্রয়োজন ছাড়া খুব কম মানুষই আসে। সমকের প্রত্যুত্তর শুনে ভদ্রলোক কেমন জানি বাকরুদ্ধ হয়ে গেলেন। তারপর নিজেকে সামলে বলেন, আহ, আহ, আসলে অ্যাপয়েন্টমেন্ট না নিয়ে চলে আসার জন্য আমি বিশেষভাবে দুঃখিত মিস্টার সেন। সমক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলে, বেশ করেছেন। তারপর একটু থেমে বলে, বাড়ির কাজের লোকটা দেশে গেছে, তাই ফ্লাস্কে চা আছে, আপনার চলবে তো? ঋষিকেশবাবু ঘান নাড়িয়ে সম্মতি দেন। সমক ফ্লাক্স থেকে চা কাপে ঢালতে ঢালতে বলে, তা বৃষ্টিমুখর এই সন্ধ্যায় এই অধমের বাড়িতে এলেন কেন ঋষিকেশবাবু? ঋষিকেশবাবু আনমনা হয়ে বলেন,
বিষয়টা শুনলে আপনি কতটা অন্তরাশী হবেন তা বলতে পারবো না মিস্টার সেন, তবে এটা আমার কাছে একটা বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। সমক ভদ্রলোকে চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলে, দেখুন না, বিষয়টা আপনি খুলে বলুন মিস্টার লাহিড়ী, তারপর আমি ভেবে দেখব যে আমি কতটা অন্তরাশী হয়ে উঠছি। আপনি গড় পঞ্চকোট নাম শুনেছেন? গড় পঞ্চকোট মানে পুরুলিয়ার পর গড় পঞ্চকোটের কথা বলছেন কি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন বাবু। সমক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, হ্যাঁ, নাম তো আমিও শুনেছি। বহু বছর আগে একটা কেসের বিষয় সেখানে যাওয়ার কথা ছিল, তবে কেসটা আমি এখান থেকে সলভ করে দিই, তাই আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি। কিন্তু আহ, ওখানে কি ব্যাপার ঋষিকেশ বাবু? জানলার কাঁচ ভেদ করে আসা বিদ্যুতের ঝলকানিটা দেখতে পেলাম। ভদ্রলোকের গোটা মুখে চিন্তার ছাপ, যেন কোনো অচেনা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি তাড়াহুড়ো করে জিজ্ঞাসা করি, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি ঋষিকেশবাবু? আমার প্রশ্নে সম্বিত ফিরে পেয়ে ভদ্রলোক বলেন, আচ্ছা মিস্টার সেন, আপনি ভূতে বিশ্বাস করেন? সমুখ চেয়ারে সিধে হয়ে বসে বলে, ভূত? হ্যাঁ, এককালের এসব নিয়ে চর্চা করেছিলাম বটে, কিন্তু ভয়ে এইসবে একদমই পাই না। যাকে বলে নাস্তিক, বুঝলেন? যাকে চোখে কখনো দেখিনি তাকে বিশ্বাস করাটা আমার কাছে একটু কঠিন হয়ে দাঁড়ায়, বুঝলেন? ঋষিকেশবাবু সমুখের কথায় কেমন জানি প্রাণোচ্ছল হয়ে ওঠেন। তারপর বলেন, আহ আমি আমি জানতাম আমি জানতাম মিস্টার সেন, আপনি বিচার বিশ্লেষণ না করে কিছু বিশ্বাস করেন না। আর এই কেসের ক্ষেত্রে এই বিচার বিশ্লেষণ ব্যাপারটা ভীষণই গুরুত্বপূর্ণ বলে আমার বোধ হয়। দেখুন মিস্টার লাহিড়ী, আপনি যদি পুরো বিষয়টা খুলে না বলেন তাহলে আমার বুঝতে তো। বুঝছি বুঝছি মিস্টার সেন, বুঝছি। তার আগে আপনি এটা এটা দেখো। এই বদনে ভদ্রলোক তার পকেট থেকে ফোন বার করে একটা ছবি সমুখের হাতে দেয়। সমুখ সেটা দেখে মোবাইলটা তার হাতে চালান দিয়ে বলে, এতে তো পোড়ামাটির তৈরি ঘোড়ার মূর্তি, তবে মাথাটা ভাঙা। পঞ্চকোট পাহাড়ের ওপরে রাধা গোবিন্দর একটা মন্দির আছে, বুঝলেন? সেই মন্দিরের দক্ষিণ দিকে বেশ কিছুক্ষণ হেঁটে গেলে আরও একটা ভগ্নপ্রায় শিব মন্দির দেখা যায়। কালের নিয়মে সেখানে বিগ্রহ না থাকলেও মন্দিরের ভগ্নপ্রায় দেওয়াল খোদাই করা ওই টেরাকোটার কাজ দেখে ভালো করেই বোঝা যায় যে মন্দিরটি এককালে মহাদেবের পুজো না হতো। কিন্তু সেটা বড় কথা নয় সমরবাবু। আসল রহস্য লুকিয়ে আছে ওই মন্দিরের পেছনে থাকা বট গাছতলা। পাহাড়ের উপরে ঘন জঙ্গলে ঘেরা সুপ্রাচীন বৃহৎ বটতলায় পাওয়া গেছিল এই বেশ কয়েকশো বছর আগেকার এই ঘোড়ার মূর্তিগুলো। আমার দেখে ভারী লোভ হয়ে যায়, তাই সেইগুলো সঙ্গে করে নিয়ে চলে আসি এই সদর কলকাতায়। সমুখ চেয়ারে হেলান দিয়ে বলে, কিন্তু এ ধরনের ঘোড়া তো সহজেই কিনতে পাওয়া যায় ঋষিকেশ বাবু। এটা যেমন তেমন ঘোড়া নয় সমগবাবু। ওর গায়ে যে সমস্ত কারুকার্য করা আছে তার নেহাতি 250 বছরের পুরাতন তো হবে না। আচ্ছা, কারুকাজ ছিল কেন বলছেন? সমুখের কথা শুনে ঋষিকেশবাবু কিছুক্ষণ চুপ করে যান। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এটার জন্যই তো আপনার কাছে আসা সমকবাবু। আসলে গতকাল রাতে মূর্তিগুলো কে যেন ভেঙে দিয়ে গেছে।
আপনি কিছু বুঝতে পারেননি? না, একেবারেই পারিনি মিস্টার সেন। আর সেটাই তো সবচেয়ে বড় রহস্যের ব্যাপার। রাতে বাড়িতে আমি আর আমার ভৃত্য অনাদি থাকি। সকালে আমার অ্যাসিস্ট্যান্ট চিরু থাকে বটে, তবে ছেলেটা বেশ ভালো। সন্ধ্যের আগে সে সমস্ত কাজ গুছিয়ে রেখে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সে বাড়ির পথে রওনা দেয়। তাই আমি আবার অবাক হয়ে প্রশ্ন করি, সত্যি কোনো শব্দ পাননি? বিশ্বাস করুন পৃথ্বীজিৎ বাবু, সত্যি সত্যি কোনো আওয়াজ আমি পাইনি। কিন্তু এখন প্রশ্ন হলো, মূর্তিগুলো ভাঙলো কে? কত বড় ক্ষতি হয়ে গেল সেটা নিঃসন্দেহে আপনাদের বোঝাতে হবে না। সমুখ এবার বলে, পুলিশকে জানিয়েছেন নাকি? না না, জানাইনি সমকবাবু। আমি কোনো রকম পুলিশি ঝামেলার মধ্যে যেতে চাইছি না, তাই আপনার কাছে একেবারে ছুটে আসা। বুঝলাম। তাহলে এখন আমাকে কি করতে বলছেন আপনি? ঋষিকেশবাবু সমকের দিকে ঝুঁকে পড়ে বলেন, আমি চাই কেসটা আপনি তদন্ত করুন, অপরাধীকে ধরে আমার সামনে তুলে ধরুন। এত দুষ্প্রাপ্য একটা জিনিস যারা নষ্ট করে, আমি চাই তাদের প্রকৃত শাস্তি হোক। দেখুন ঋষিকেশবাবু, আপনার কথাগুলো শুনে সত্যি ভালো লাগলো। বাস্তব ব্যাপারটা কিন্তু আমার একেবারে ঠিক লাগছে না। কেন কেন এরকম বলছেন সমবাবু? সমুখ চেয়ার ছেড়ে জানলা গিয়ে খোলে। তারপর তার সামনে দাঁড়িয়ে হালকা বৃষ্টির ঝাঁটে ভিজতে ভিজতে বলে, বাড়িতে দুষ্কৃতী এলো, মূর্তি ভাঙল, আর আপনারা দুজন কিছু টের পেলেন না। তার জন্যই তো আপনার কাছে আসা মিস্টার সেন। সমুখ এবার তাঁর দিকে ফিরে বলে, একবার আপনার বাড়িটা ঘুরে আসা দরকার লাহিড়ী বাবু। তারপরেই আমি কিছু সিদ্ধান্ত নিতে পারবো যে কেসটা নেব কি নেব না। বেশ, তো আপনারা কাল বরং বারাসাতে আমার বাড়িতে চলে আসো, আমি ঠিকানা লিখে দিয়ে যাচ্ছি। প্রয়োজন হলে জিপিএসটা ফলো করতে পারেন, ওখানে আমার বাড়ির অ্যাড্রেস দেওয়াই আছে। আর ঘটনার যখন ওখানেই ঘটেছে, তখন ওখানে আসলে বলুন আপনাদের সুবিধাই হতে পারে। আর পারলে লাঞ্চটাও। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, বারাসাত কেন? গড় পঞ্চকোট? না না, মূর্তিগুলো তো আপনাদের বললাম, আমি ওখান থেকে নিয়ে সিধে চলে আসি এই বারাসাতের বাড়িতে। তারপর তিনি চেয়ার ছেড়ে উঠে বলেন, তাহলে কাল দেখা হচ্ছে সমকবাবু, আমি কিন্তু অপেক্ষা করব। ঋষিকেশবাবু চলে যাবার পর সমুখ আমাকে প্রশ্ন করে, কি বুঝলে পৃথ্বী? একবার বলো তো শুনি। আমি সমুখের সামনে চেয়ারে বসে মৃদু হেসে বলি, সমুখ, আমি একজন সাধারণ লেখক ভায়া। হ্যাঁ মানছি, পেটের দায়ে গোয়েন্দা গল্প লিখতে হয় বটে, তাতে ভালো মতন মশলাও দিতে হয়, তবে সবটাই কিন্তু তোমার থেকে উদ্বুদ্ধ হয়ে। আরে এত ভনিতা কেন করছো বলো তো হে পৃথ্বী? বলোই না। বেশ, শোনো, আমার একটু অদ্ভুত লাগছে কিন্তু একটা কথা ভেবে। একটা কথা কি বলো তো? দেখো, ভদ্রলোকের এত বড় একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু উনি পুলিশকে কেন জানলেন না? পুলিশকে কেন জানিয়ে দিলেন না? বরঞ্চ তোমার কাছে। সমুখ আমার কথা শুনে হো হো করে হেসে ওঠে। তারপর নিজেকে সামনে বলে, পৃথ্বী, এটা তো খুব সামান্য ব্যাপার নেই। সামান্য ব্যাপার? হ্যাঁ, উনি একটা ঐতিহাসিক জিনিস কাউকে না জিজ্ঞাসা করে চলে আসে। আদতে সম্পত্তিটা কিন্তু উনার নয়, সরকার বাহাদুরের। তাই উনি পুলিশের কাছে গিয়ে যদি সিধে এই মূর্তিগুলোর কথা গিয়ে বলেন, তখন মনে হয় উনি গিয়ে ফাঁসে যেতে পারেন। তার উপর যদি মূর্তিটা ভাঙা অবস্থায় দেখেন, তখন ব্যাপারটা বুঝেই নাও কি হতে পারে। আর সেটার কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, মূর্তিগুলোর গর্দান থেকে ভাঙলো কে?
যতক্ষণ না বারাসাতের বাড়িতে যেতে পারছি ততক্ষণ উত্তর পাওয়া খুব মুশকিল হে প্রীতি। প্রলয়ের পরের নিস্তব্ধতা ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। প্রকৃতি নবীন রূপে সেজে উঠেছে তার সন্তানদের ভালো রাখার জন্য। এখন খালি অপেক্ষা কিছুটা অপলক সময়ের। অনন্ত হয়েছ, ভালোই করেছো। থাকো তুমি অনন্ত আবার। আমাকে কিছু বলছেন নাকি মিস্টার সেন? আরে না না, আসলে আপনার বাড়িটা সত্যিই খুব সুন্দর ঋষিকেশ বাবু। বিশেষ করে এই বারান্দাটা, এই বারান্দা থেকে লনটা দেখতে ভারী সুন্দর লাগে কিন্তু। শখে বানিয়েছি মশাই, তাই যত্ন একটু করতে হয় বই কি। বেশ তো, এবার মূর্তিগুলো দেখলে ভালো হতো না মিস্টার লাহিড়ী? হ্যাঁ আসুন না, ওগুলো আমার স্টাডি রুমেই আছে। আমরা সকাল সকাল ঋষিকেশবাবুর বাড়িতে চলে আসি। ভদ্রলোকের 2 তলা বিশিষ্ট বাগান বাড়ি দেখেই বোঝা যায় তেনার অর্থের অভাব খুব একটা কিছু নেই, এবং তারই সঙ্গে তিনি যে একজন শৌখিন মানুষ সেটা বলে দিতে হয় না। সমুখের কথা মতন আমরা দুজন ঋষিকেশবাবুর পেছন পেছন তেনার স্টাডি রুমে প্রবেশ করি। সেখানে এত বই দেখি চোখ একেবারে ধাঁধিয়ে যায়। ঋষিকেশবাবু আমাদের সোফায় বসতে বলে তার টেবিলের পাশে থাকা আলমারির দিকে চলে যান। সমক আমার কানে কানে বলে, তোমার এখানে সারাদিনই কেটে যেতে পারে হে পৃথ্বী। আমি বলি, একেবারে ঠিক কথা বলেছ সমক, এত বই থাকলে জীবন খুব ভালোই কাটতে পারে। কিছুক্ষণ পরই ভদ্রলোক তার হাতে 2টো ঘোড়ার মূর্তি নিয়ে আমাদের সামনে টেবিলের ওপর রাখেন। সমক সেদিকে এগিয়ে গিয়ে ভালো করে সেগুলো পর্যবেক্ষণ করতে থাকে। আমি ওকে দিয়ে দেখি 2টো পোড়ামাটির মূর্তি। তার সব কিছুই ঠিকঠাক থাকলেও তার গলার ওপর অংশটা একেবারে ভাঙা। সমক সেগুলো দেখতে দেখতে বলে, মাত্র দ্রুত কেন ঋষিকেশ বাবু? ঋষিকেশবাবু বলেন, আগে আগে না আছে, আরো আরো 2টো আছে, তবে সেগুলোর অবস্থা আরো খারাপ। এরপর সমক আরও মনোযোগী হয়ে মূর্তিগুলো ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে। আমি সমকের মুখের দিকে তাকাতে দেখি সে মূর্তির ভাঙা অংশের দিকে অবাক দৃষ্টিতে কি যেন দেখে চলেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করি, কি হলো সমক, কি দেখছ তো মন দিয়ে? সমক নিজেকে সামনে ঋষিকেশবাবুকে বলে, আচ্ছা ঋষিকেশ বাবু, বাকি 2টো মূর্তি কি দেখা যেতে পারে? আমাকে ক্ষমা করবেন মিস্টার সেন, আসলে বাকি 2টো আমার অ্যাসিস্ট্যান্ট চিরুকে দিয়েছি সারানোর জন্য। উনি কি সারাতে পারেন নাকি? হ্যাঁ, আসলে প্রথমবারও মূর্তিগুলোর ভাঙা অংশ ওই জোড়া লাগায়। তাই জন্য বোধহয় নতুন মাটির দাগ লেগে রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন মিস্টার সেন। আসলে মূর্তিগুলো রোদ জল বৃষ্টি খেয়ে কিছু অংশ ভেঙে গেছিল বটে, তবে চিরু সেগুলোকে সারিয়ে ফেলেছিল। বুঝলাম। এবার সমক ঋষিকেশবাবুর দিকে ফিরে বলে, একবার চিরুর সাথে দেখা করা যেতে পারে? পারে, তবে ওর শরীরটা কিছুদিন ধরে ভালো যাচ্ছে না বলে ওকে ছুটিতে আছে। তবে আশা করি আপনি ওর বাড়িতে গিয়েই দেখা পাবেন। ঠিক আছে, আপনি বরঞ্চ ওর ঠিকানাটা আমাকে একটু লিখে দিন। এরপর আমরা ঋষিকেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসি। আমি এবার সমককে প্রশ্ন করি, কি বুঝলে সমক? সমক উৎফুল্ল হয়ে বলে, কি বুঝবো পৃথ্বী? আমি একটু অবাক হয়ে বলি, আরে ঋষিকেশবাবুর ব্যাপারটা। সমক হাঁটা থামিয়ে আমার দিকে ফিরে বলে, সব হবে ভায়া, সব হবে, তবে আগে চিরুর সাথে দেখা করাটা ভীষণ প্রয়োজন। এই বলে সে সামনে রাস্তার দিকে হাঁটা শুরু করে। আচ্ছা চিরু, তোমাকে এখানেই ডাকলাম কেন বলতে পারবে? চিরু কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থাকে সমকের মুখের দিকে, তারপর বলে, আগে না সমকবাবু, তবে আপনার মতন এত বড় একজন মানুষ যখন আমাকে এখানে ডেকেছেন, তার মানে নিশ্চয়ই কিছু তো একটা কারণ আছে।
একদমই ঠিক ধরেছ। আসলে এই গরমে তোমার মেসবাড়িতে গিয়ে উত্তাপ আরও বাড়িয়ে দিতে আমি চাইছিলাম না, তাই এই ঝিলের কাছে তোমাকে ডেকে পাঠাই। হ্যাঁ, সে তো বুঝলাম, কিন্তু কি কারণে আমাকে ডেকেছেন সেটা যদি বলেন তো খুব ভালো হতো। আসলে আমার শরীরটা ঠিক। জানি জানি চিরু, জানি যে তোমার শরীরটা ঠিক ভালো নেই, আর আমিও তোমাকে এখানে বেশিক্ষণ আটকে রাখবো না। এরপর সমুখ চেয়ার ছেড়ে ঝিলের সামনে দাঁড়িয়ে চিরুকে জিজ্ঞাসা করে, আচ্ছা, ঋষিকেশ বাবু 4টে ঘোড়ার মূর্তি পান, সেটা নিঃসন্দেহে তোমার জানা আছে। আজ্ঞে হ্যাঁ। তাহলে ওগুলো ভাঙলে কেন? সমুখের মুখে এমন কথা শুনে চিরু প্রথমটা ঘাবড়ে যায়, তারপর নিজেকে সামনে বলে, আমি ভাঙতে যাব কেন মিস্টার সেন? সেটাই তো জানতে চাই, ভাঙা হলো কেন? দেখুন, এই বিষয়ে আমি আপনাকে বিশেষ কোনো সাহায্য করতে পারবো না, তবে ওটা যে আমি ভাঙিনি সেটা আপনাকে বলে দিতে পারি। আর হ্যাঁ, তবে ওগুলোর একটা ঐতিহাসিক গুরুত্ব তো আছেই, তাই। আচ্ছা, তোমার কি মনে হয় কে এমন কাজ করে থাকতে পারে বলো তো? দেখুন, ঋষিকেশবাবুর বাড়ি ঢুকে এমন কাজ করার মতন সাধ্য খুব একটা বাসী মানুষের থাকবে না। কেন এমন কথা বলছো কেন? দেখুন, ওনার বাড়িতে কড়া পাহারা থাকে রাতের বেলায়, তাই কিভাবে সেটা সম্ভব হলো সেটা বলা কিন্তু ভারী কঠিন বিষয় মিস্টার সেন। এটা শোনার পর সমক কেমন যেন চুপ করে যায়, তারপর বলে, হুম বুঝলাম। ঠিক আছে, তুমি এখন আসতে পারো, পরে প্রয়োজন হলে কিন্তু আবারও জ্বালাবো। অলওয়েজ ওয়েলকাম। চিরু আর কিছু বলল না, সামান্য হেসে সেখান থেকে চলে গেল। আমি সমক্ষে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, অমনি সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে, আহ! তুমি এখন বাড়ি চলে যাও পৃথ্বী, আমি কিছুক্ষণ বাদে যাব, কিছু দরকারি কাজ আছে। আমি কিছু বলার আগেই সে হনহনিয়ে আমার সামনের রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যায়। আমি বেশ বুঝতে পারছি সমক কিছু তো একটা আন্দাজ করতে পেরেইছে। গোধূলির আলো অনেক আগেই নিভে গিয়েছে, রাতের অন্ধকার তমসা ঘিরে ফেলেছে শহরটাকে, আর তার সঙ্গে আমার মনটাকেও। জানি না সমক এখন কি করতে চলেছে, কিন্তু বেশ কিছুক্ষণ থেকেই আমি আমার নতুন লেখাটার উপর মনোসন্নিবেশ করার চেষ্টা করছি বটে, কিন্তু কিছুতে লিখে উঠতে পারছি না। মনের মধ্যে সমক আর এই কেসটা নিয়ে কিছু একটা একটা ঘটনা ঘটে চলেছে, আর তাতে আমি কনসেন্ট্রেশন করতে পারছি না। ঋষিকেশ বাবুর কথাগুলো বারবার ঘুরপাক খাচ্ছে আমার মাথার আর মনের মধ্যে। মূর্তি কে ভাঙতে পারে সেই চিন্তাতেই হঠাৎ আমার চিন্তার অবসান হলো সমকের গলার আওয়াজে। ওহে পৃথ্বী, এত কি ভাবছো বলো তো হে? আমি মুখ ঘুরিয়ে দেখি সমক তার চেয়ারে বসে আছে। আমি বলি, আরে তুমি কখন এলে হে? মিনিট 10 তো হলোই। সে কি, আওয়াজ দাওনি যে? কি করি বলো, তুমি গভীর চিন্তায় থাকলে আওয়াজ কিভাবে পাও বলো দেখিনি। আমি এবার তার দিকে এগিয়ে গিয়ে বলি, দেখো, তুমি এতক্ষণ কোথায় ছিলে সমক? সমক আমার দিকে তাকিয়ে হেসে বলে, দুদিন ধৈর্য ধরো পৃথ্বী, দুদিন ধৈর্য ধরো, আশা করি তোমাকে নিরাশ করবো না। তার মানে? তার মানে আমি আগামীকাল থাকবো না, একটা বিশেষ কাজে বাইরে যাব, বলতে পারো কলকাতার বাইরে। আশা করি কাল রাতেই আমি ফিরে আসতে পারবো, তারপর জানতে পারবে বিষয়বস্তু কি আছে। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করি, তাহলে আমিও? না 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 না, এইবারে কিন্তু শুধু আমি, আর না, শুধুই আমি। আমি আর চাপাচাপি করলাম না। আমি জানি সমকের কিছুক্ষণ একা থাকা দরকার,
আর তার জন্য তাকে বাইরে যেতে হলে যেতে হবে। আসল কথা হলো রহস্যের সমাধান। আর কিছু কিছু ক্ষেত্রে গোয়েন্দাদের একা থাকাটা ভীষণভাবে প্রয়োজন। তাই সমুখের এই একাকিত্বকে আমি এখনকার মতন বিরক্ত করতে চাইলাম না। কিছু কিছু সময় আমরা অনেক কিছু করে ফেলি পৃথ্বী, আর যার ফলে তার ফলাফল আমাদের হিতে থাকে না। নিজের চেয়ারে হেলান দিয়ে বসে বলে ওঠে সমক। আমি অবাক হয়ে বলি, কি বিষয় বলো দেখিনি সমক? সমক আমার দিকে মৃদু হেসে বলে, বলবো পৃথ্বী, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। হ্যাঁ বলো না। আচ্ছা, তোমার বাবা মানে আমার কাকা মশাই তোমাকে তার মৃত্যুর আগে তার সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে যান, তাই তো? হ্যাঁ একেবারে ঠিক বলছো, কিন্তু সমক আমার কথা থামিয়ে বলে, আচ্ছা, তুমি সেসব সম্পত্তি কি করলে? কিসব প্রশ্ন করছো বলো দেখিনি? আমার সব কিছুই তো তোমার জানার কথা। বলোই না। বেশ, তাও জিজ্ঞাসা করছো যখন বলছি। আমি সেগুলো যত্ন করে নিয়ন্ত্রিত উপায়ে খরচ করি, যেটুকুন আমার প্রয়োজন হয়। আর বাকিটা ব্যাংকের লকারেই থাকে। বেশ, এবার ধরো সেগুলো যদি নিয়ন্ত্রণের বাইরে গিয়ে খরচ করতে, তাহলে? তাহলে আর কি, পেট চালানোর জন্য কেরানির চাকরি করতে হতো। সমক এবার আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বলে, আর কেউ যদি সেই সম্পত্তি জোর জোর করে তোমার থেকে কেড়ে নিত, তাহলে তখন কি করতে হে পৃথ্বী? আমি একটু ভেবে বলি, দেখো সমক, প্রথমত এমন ঘটনা যাতে না ঘটে সেটাই চেষ্টা করতাম। আর একান্তই যদি ধরে ঘটে গেল, তাহলে অপরাধী যাতে সঠিক শাস্তি পায় সেটাই চেষ্টা করতাম। সমক আমার কথা শুনে চেয়ারে হেলান দিয়ে বলে, তাহলে সেও সঠিক কাজ করেছে, কি বলো হে পৃথ্বী? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করি, কার কথা বলছো হে সমক? সমক আমার দিকে ফিরে বলে, তুমি চেনো? চিনি। একদম আলবাত চেনো। কি? তার নামটা তো বলো। শুনলে কিন্তু তুমি অবাক হতে পারো হে পৃথ্বী। আরে বলোই না, কেন হেলি করছো বলো তো? চিরু চিরু। মানে? সমক এবার চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলে, চিরুর সাথে অন্যায় হয়েছে পৃথ্বী। অন্যায়? কি অন্যায়? আর কি বা করলো? তার আগে তোমাকে একটা ইতিহাস জানাতে হবে যে ভাই। ইতিহাস কিরকম? সমক কিছুক্ষণ চুপ করে যায়, তারপর বলে, গতকাল আমি পুরুলিয়ায় যাই পঞ্চকোট উদ্দেশ্যে। সেখানে গিয়ে ঋষিকেশ বাবুর কথা মতন পাহাড়ে ওপরে থাকা মহাদেবের মন্দির খোঁজ করে বার করি। পেয়েছো? হ্যাঁ পেয়েছি, আর সেই বটগাছটাকেও কিন্তু পেয়েছি অনেক খোঁজাখুঁজি পর। এখন সেগুলো সবই দেবত্ব সম্পত্তি হয়েছে। তাহলে? ঋষিকেশ বাবুদের আসার পর হয়েছে, বুঝলে। তবে ওখানে খোঁজ যে ঋষিকেশ বাবুরা পেয়েছিলেন সেটা কিন্তু ঠিকই, এবং এই দেবত্ব সম্পত্তি হওয়ার পেছনে যে ঋষিকেশ বাবুদের হাত এবং অবদান অনেক বেশি, সেটাও কিন্তু অনস্বীকার্য। এবং তার ফলে পর্যটন বলতে পারো কিংবা দেবত্ব সম্পত্তির উন্নয়ন বলতে পারো, দুটোই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাহলে তো ভালোই হয়েছে, কি বলো? ভালো হয়েছে, কিন্তু কয়েকটা জিনিস। কি জিনিস? আর ওই মূর্তিগুলোই বা কি হয়েছে? সেটাও পেয়েছিলেন, তবে সেটা ঋষিকেশ বাবু পাননি হে। কি বলছো এ সমক? ঋষিকেশ বাবু পাননি? না, পাননি। তাহলে? পেয়েছিল চিরু। চিরু? হ্যাঁ পৃথ্বী, চিরু। ওই প্রথম
ওই প্রথম মন্দিরটা আবিষ্কার করে। তারপর এই মূর্তিগুলো ওখান থেকে ওই নিয়ে আসে। তাহলে ঋষিকেশ বাবু যে বললেন? মিথ্যা বলেছেন, আলবাত মিথ্যা কথা বলেছেন। আমি ওখানকার সাধারণ কিছু মানুষদের নিয়ে খোঁজ নিই, এবং তাতে তারা যা বলে বা তথ্য দেয় সেখান থেকে চিরুর কথাই উঠে আসে। আমি যে কি বলবো কিছু ভেবে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পরেই নিজের মাথাকে স্থির করে আবারও সম্মুখে জিজ্ঞাসা করি, আচ্ছা আচ্ছা, তাহলে মূর্তিগুলো ভাঙলো কে সম্মুখ? নাকি সেখানেও কিছু? একদম ঠিক ধরেছ, কিছু রহস্য আছে। তবে না, মূর্তিগুলো ভেঙেছে কিন্তু চিরুই। নিজের সম্পত্তি যদি অন্য কেউ জোর করে আদায় করে নিতে চায়, তাহলে মাথাটা কি কারো ঠিক থাকে হে ভায়া? একদিন রাতে ছাদ দিয়ে এসে সে মূর্তিগুলো মাথার ভেঙে সে নিয়ে যায়। আরে সে তো বুঝলাম, কিন্তু তুমি এত কিছু জানলে কি করে? সম্মুখ আবারও নিজের চেয়ারে ফিরে এসে বসে বলে, বললাম কেন, আমার প্রথম থেকে চিরু আর ঋষিকেশ বাবুর কথার মধ্যে কিছু একটা খামতি বোধ করতে থাকি, একটা অসঙ্গতি লক্ষ্য করতে থাকি। আর সেদিন যখন দেখলাম ঘোড়ার মূর্তিগুলোর গলাগুলো জোড়া হয়েছে, তখনই আমি ঠিক করিনি ঋষিকেশ বাবু আর চিরুর ওপর নজর রাখাটা ভীষণভাবে প্রয়োজন। নজরটাকে কি পেলি? মূর্তির রহস্য সম্বন্ধে জানতে পারলাম। আবারও রহস্য? রহস্যের উপর রহস্য ভাই। আর রহস্য এতক্ষণ কি শুনলে, এবার শুনবে আসলটা। আসল? সেটা কি? মূর্তিগুলো জোড়া তো হলো, কিন্তু তার ভেতরে যে স্বর্ণ মুদ্রা, অর্থাৎ সেই 250 বছরের পুরনো মুদ্রা লুকিয়েছিল, সেটাও তো নিতে হবে, কি বলো? কি বলো হে সম্মুখ? 250 বছরের পুরনো স্বর্ণ মুদ্রা? হ্যাঁ, তবে মুশকিল হলো স্বর্ণ মুদ্রাগুলো শুধু একটাতেই ছিল, আর চিরু সেটা ভালো করে ঠাওর করতে না পারায় ওই 4টে মূর্তি ভাঙতে বাধ্য হয়। যখন মূর্তিগুলো নিজের বাড়ি নিয়ে আসে, তখনই সে ঠিক করে নেয় যে সবকটা মূর্তি ভালো করে সারিয়ে ঘরের মধ্যে সাজিয়ে রাখবে। কিন্তু ভুল করে ফেলে ঋষিকেশ বাবুকে মূর্তিগুলোর কথা বলে। ঋষিকেশ বাবু ভাবেন যে এমন ঐতিহাসিক মূর্তি যদি ওনার হাতে এসে পড়ে, তাহলে ওনাকে আর পায় কে। তাই তিনি মূর্তিগুলো দেখা মাত্রই সেখান থেকে নিজের বাড়িতে সেগুলোকে নিয়ে চলে আসেন, আর নিজের বাড়িতে পাহারা আরো কড়া করে বসিয়ে দেন। এদিকে চিরুর কাছে যে বাড়ির পেছনের দরজার চাবি ছিল, সেটা ঋষিকেশ বাবু জানতেন না। চিরু সেই সুযোগটা হাতে নিয়ে অতি সন্তর্পণে ঋষিকেশ বাবুর বাড়িতে ঢুকে মূর্তিগুলো ভেঙে সেগুলো সোনা বার করে নিয়ে চলে যায়। এদিকে ঋষিকেশ বাবু জানতেও পারলেন না যে চিরু মূর্তি থেকে স্বর্ণ মুদ্রা বার করে সেগুলো নিয়ে চলে যায়। আমি সব কথা চিরুর মুখ থেকে বার করে নিয়েছি ভাইয়া। আর তাহলে এখন কি হবে? এখন আপাতত দুজন জেলে হাওয়া খাক। ঐতিহাসিক সম্পত্তির উপর কারোরই জোর চলে না হে ভায়া, সবটাই সরকার বাদরে। আর আমরা এক কাপ চা। এই বলে সম্মুখ রান্নাঘরে হরিহরদাকে চায়ের কথা বলতে চলে যায়। নিবিড় তমসার সমাধান হলো ঠিকই, কিন্তু তাতে দুটো সাধারণ মানুষ জ্বলে পুড়ে গেল। লোভ বড় খারাপ জিনিস, সহজে ছাড়তে চায় না, আর এলে যেতে চায় না।